স্যার এটা তো নতুন কিছু না, বছরে 2 বার এরকম হয়ই। তারপরে আমরা ব্যবস্থাপনাটা কেন করতে পারি না? যে হয় যে 1 বার 2 বার 3 বার, কিন্তু আমরা জানি যে দুইটা ঈদের আগে পরে এরকম হয়। তারপরেও কেন ব্যবস্থাপনাটা আমরা সেইভাবে করতে পারি না? এটা আমার কাছে যেটা মনে হয়, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেমন আমি ঈদুল ফিতর বেশি মুভমেন্ট হয়, ঈদুল আজহাতেও হয়। দুটো ঈদ তো আমরা পেয়েছিলাম। এই দুটো ঈদে আমি নিজে ব্যক্তিগতভাবে ঈদের বরং রোজা শুরু হওয়ার পরের থেকে আমি বিশেষ করে যেহেতু নৌ মন্ত্রণালয় ছিলাম, আমি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছিলাম সবার সাথে, যারা লঞ্চ মালিক, অপারেটর, তারপরে আপনার আমার গভর্নমেন্ট অফিসিয়ালস, এবং জুমে যে সমস্ত জায়গায় লঞ্চ যাওয়ার কথা, নদীপথ ব্যবহার হয়, সেই সমস্ত নদী বন্দরগুলোর কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা সবাইকে মিলে আমি প্রাথমিক একটা আপনার নির্দেশনা তৈরি করে সরাসরি আলাপ করেছি, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবং যতদূর মনে পড়ে যে বলেছিলাম যে 15 রমজান থেকে এই ব্যবস্থাপনাগুলো শুরু হতে হবে। সড়ক যোগাযোগে যেটা আমরা দেখেছি, আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক যোগাযোগের যিনি অ্যাডভাইজার ছিলেন, মন্ত্রী নয় অ্যাডভাইজার, এনারা কিন্তু 15-20 তারিখ থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে ছিল, এবং বিভিন্ন রেলওয়ে স্টেশন অন্যান্য জায়গায় দেখেছি। আমি যেটা নৌ মন্ত্রণালয়ের কথা বলেছি, সেটা একটা মিটিং তখন করা হলো। আবার আমার মনে আছে আমি তখন জেনিভাতে ঈদের 10 দিন আগে আইএলও মিটিং ছিল, সেখান থেকে আমি আবার একটা জুম মিটিং করেছি, করে সবাইকে মনে করে দিয়েছি। নিজে আমি সদরঘাট টার্মিনালে গিয়েছি একাধিকবার। আমি নিজে রাস্তায় দাঁড়িয়ে সদরঘাটে যাওয়ার যে রাস্তাঘাট সেটাকে উন্মুক্ত করে রাখার কথা বলেছি। আমি পুলিশকে নির্দেশনা দিয়েছিলাম যে 15 তারিখের পরের থেকে এই রাস্তা যেন উন্মুক্ত থাকে। তো এবং টাইমলি ছাড়া নো ওভারলোডিং, তারপরে আপনার ন্যায্য টিকিট মূল্য যেন থাকে, যেটা সরকার দ্বারা নির্ধারিত। এই সব কিছু কিন্তু এনশিওর করার জন্য খুবই ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল রোজার প্রথম দিক থেকে। তো সেই হিসাবে একটা চাপ ছিল বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের উপরে। আমি মনে করি দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল। কোনো আপনি হয়তো পত্রিকা উল্টিয়ে দেখবেন যে এখানে তখন কোনো বড় ধরনের এরকম দুর্ঘটনার কথা ওঠেনি, চাঁদাবাজির কথা ওঠেনি। আরেকটি বিষয় কি, যেটা আমি মনে করি আমাদের দেশে যা হয়, পলিটিক্যাল পার্টি যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন এর নিয়ন্ত্রণ খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে পলিটিক্যাল পার্টি তো এত সাপোর্টার, এত ওয়ার্কার, যারা ওয়ার্কার নাও তারাও এসে জুটে। আর যখন তারা জুটে, এই চাঁদাবাজিটা যদি স্ট্রিক্টলি এক্সাম্পলারি পানিশমেন্ট না দিয়ে বন্ধ করা না যায়, তাহলে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে খুবই ডিফিকাল্ট। এবং স্ট্রিক্টলি সমস্ত কমপ্লেন নেওয়া উচিত, এবং সমস্ত কমপ্লেন এগেনস্টে যারা যারা আছে, ইভেন বড় নেতা হলেও তাদের বিরুদ্ধে অ্যাকশন যদি না নেয়, তাহলে এই চাঁদাবাজি যেটা আমরা শুনছি এগুলো চলে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাঠে তাদের কোনো ওই ধরনের কর্মী ছিল না যারা এই নাম ভাঙিয়ে চাঁদা নিতে পারে, তো সেই রকম আমি বলবো যে চাঁদাবাজি একবারে ছিল না তা না, তো কোথাও না কোথাও ছিল, কিন্তু খুব স্ট্রিক্ট ফলো আপ করাতে সেরকম কমপ্লেন আসেনি। এবং 500 টাকার টিকিট 1200 টাকা এরকম কমপ্লেনও আসেনি। এবং যেটা বললাম যে মাঠে থাকার কারণে, প্রশাসন মাঠে থাকার কারণে বোথ এন্ড, যেখান থেকে রওনা হয়েছে যেখানে পৌঁছবে, এসব জায়গায় মাঠে থাকার কারণে এই জিনিসটা হয়নি।
জি। জি, জি, জি স্যার। আসলে তো ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছেই। জি। কিন্তু আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধরেন ওভারঅল আজকে যেমন আমার শিরোনামটি আমি করেছি কেমন আছে বাংলাদেশ? হুম। আমরা আসলে বাংলাদেশ ধরেন ডক্টর ইউনূসের শাসনামল আ শেষ হয়ে এখন তারেক রহমানের শাসনামল শুরু হয়েছে। এর আগে আমরা ১৬ বছর আ আওয়ামী লীগের শাসনামল দেখেছি। কি বুঝছেন? এখন বাংলাদেশ কেমন আছে? না, বাংলাদেশ শুনেন, একটা বিষয় আপনাকে আমাদের বলা উচিত বা আমাদের জানা উচিত। ১৬ বছর শাসন ছিল একটা অত্যন্ত টাইট। সেখানে পলিটিক্যাল পার্টির একটা শাসন ছিল। পলিটিক্যাল পার্টি কন্ট্রোলে ছিল না। এটা তো কোনো সন্দেহাতীত বিষয়। সেখানেও প্রচুর সমস্যা ছিল। আর খুবই টাইট, কারণ আ পার্টি চলতো এক নেত্রীর বা এক নেতার নির্দেশে, দেশও চলতো এক নেতার নির্দেশে। এবং ইট ওয়াজ টোটালি এক ধরনের বলবো যে স্বৈর শাসনের চেয়ে একটু বেশি ছিল। কারণ কোনো মন্ত্রী কাজ করতো না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে সেই কাজের জন্য না বলতো। আমরা শুনেছি মন্ত্রীদের কাছ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এই কাজটা করছি। তার মানে প্রধানমন্ত্রী যেখানে নির্দেশ দেন নাই সেখানে কাজ করেন না, এরকম তো বোঝা উচিত। তো সবকিছু মন্ত্রী মহোদয়রা যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে থাকেন, তাহলে বোঝা যায় যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো কিছু তখন নড়াচড়া করতো না ডেমোক্রেটিক কান্ট্রিতে। তো সেই জায়গাতে প্লাস মাইনাস সবই ছিল। বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, ল এনফোর্সিং এজেন্সি সবকিছুই কিন্তু চলতো ওই প্রধানমন্ত্রীর অঙ্গুলি হিলনে। সেখানে ভালো মন্দ দুটোই হয়েছে, কিন্তু যেটা মন্দ হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল স্পেস ছিল না। যেটা আমি বারবার বলেছি আমার গত বহু বছরের আলোচনায়, পলিটিক্যাল স্পেস ছিল না। তার মানে আপনি আর কাউকে জায়গা দেন নাই, নিজের পার্টি ছাড়া কাউকে জায়গা দেন নাই, কাউকে ইলেকশনে আসতে দেন নাই। এটা করে যেটা হয়েছে, মানুষের একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছে যে যে উন্নয়ন, যদি আমি বলি যে উন্নয়নের কথা আমরা বলি, সেটা কি অনলি উন্নয়ন, না উন্নয়ন অন্যান্য সেক্টরের উন্নয়নের কথা ছিল, সেগুলো হয়নি। তো এই অবস্থার থেকে যখন একটা মজা আমরা দেখলাম যে জুলাই এবং যেটা অগস্ট 5-এ শেষ হলো, এই ধরনের একটা আন্দোলন থেকে একটা অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যাই বলি না কেন, যেখানে দৃশ্যমান কোনো নেতৃত্ব ছিল না, দৃশ্যমান কোনো দলের কোনো সম্পৃক্ততা প্রকাশ্যে পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে যা হয়েছে এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল। যেখানে লিডারলেস একটা এই ধরনের জাগরণ হয়, তখন নানা সেন্টার তৈরি হয়, নানান ধরনের সেন্টার তৈরি হয়, কেউ এখানে, কেউ ওখানে, কেউই মতাদর্শী, এবং সেটা একটা ব্যাপক আকার ধারণ করছে, যেটা আমরা দেখলাম যে মানুষের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশ থানা লুট হয়েছে, পুলিশ ফাংশন করা বন্ধ করে দিয়েছে, ল এনফোর্সিং যে বিষয়টা সেটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তো সেই অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে যে একটা টেকনোক্রেট মিনিস্ট্রি, যদি বলি টেকনোক্রেট উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল। টেকনোক্রেট, এখানে কেউই কিন্তু পলিটিশিয়ান ছিল না, বা পলিটিক্সের সাথে কেউ জড়িত ছিল তেমন না। আর সেইখানে বেশ কিছু এক্সপেরিয়েন্স অভাব হয়েছিল, হাউ টু হ্যান্ডেল, হাউ টু রান। কিন্তু এই স্যার সেই সময় আপনার একটা বক্তব্য আমি জানি সবচেয়ে মানে আলোচিত এই আন্দোলন নিয়ে। এবং আপনি বলেছিলেন ইনভেস্টিগেশনও দরকার। এখন যেটিকে আন্দোলন বলছেন সেই সময়ে, আ তাহলে এটা মানে পুরোটাতে একটা হামলা একটা আপনারা কথাবার্তা অনেক, মানে আপনারা মানে অনেকে এটাকে টুইস্ট করে। আমি যে কথাটা বলেছিলাম খুব পরিষ্কার। আমি আনসারদের দেখতে গেছিলাম, সেখানে আনসারদের কমপ্লেন ছিল যে তাদের উপরে গুলি চালানো হয়েছে। ডাক্তাররা আমাকে যে বুলেট দেখালো, সেই বুলেট ছিল পুলিশের বুলেট,
এই কথাটা লক্ষ্য করেননি যে এই রাইফেলগুলো এগুলো ছিল পুলিশের হাতে, পুলিশের রাইফেল 7.62 পুলিশকে দেওয়া হয়েছিল, যেটা দেওয়ার কথা নয় কিন্তু দেওয়া হয়েছিল। কখন কিভাবে দেওয়া হয়েছিল সেটা তো আমরা এখন পর্যন্ত আমরা ইনভেস্টিগেট করিনি। পুলিশের হাতে এই ধরনের মারণাস্ত্র থাকার কথা না। সেই জায়গা থেকে কিছু রাইফেল আমি যে ছবি দেখলাম সিভিল ড্রেসের ইয়াং কিছু লোকজনের হাতে গিয়েছে এবং তাদের মধ্যে থেকে কয়েকজনে আনসারকে গোলাগুলি করেছে। তার মধ্যে বেশ কিছু আনসার ইনজিওর্ড হয়ে গেছিল তাদের আনসার হেডকোয়ার্টারের সামনে গেটে। এই কথাটা ছিল যে কেন কিভাবে পুলিশের হাতিয়ার এদের হাতে গেল, উইলিংলি গেল না চুরি করে নিয়ে গেল না কি করে নিয়ে গেল, সেটা যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে এটা ইনভেস্টিগেশন ছাড়া বলা ডিফিকাল্ট যে এরা কারা, কাদের হাতে পুলিশের রাইফেলটা গিয়েছে। তাহলে কি পুলিশ দিয়েছে না পুলিশ থেকে ছিনতাই করে নিয়ে গেছে না লুট হয়েছে, সেই কথাগুলো আমি বলেছিলাম। জি স্যার, এমনি আপনার কি মনে হয় যেভাবে করে পুলিশদেরকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেগুলো কি সাধারণ আন্দোলনকারীদের কাজ? এটা আমি বলতে পারবো না, এগুলো আপনারা যখন ইনকোয়ারি হবে বা ইনকোয়ারির কথা বলা হচ্ছে যদি হয় তখন বোঝা যাবে। আমি আন্দাজ বলতে পারবো না কার কাজ কার কাজ না। কিন্তু সিমটম গুলো কি রকম? মানে শোনেন, যখন মব হয় এবং ওই সময় পুলিশের উপরে যে ধরনের মানুষের যারা ছিল এগেনস্টে তাদের মনোভাব কি আপনাকে বুঝতে হবে। যদিও এগুলো মোটেও অ্যাকসেপ্টেবল না কিন্তু হয়েছে এগুলো। এখন সেগুলো ইনকোয়ারি করলে বোঝা যাবে কারা করেছে, কে করেছে, কেন করেছে। অনেক 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 হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। পুলিশের যে সমস্ত অ্যাকশন ছিল সেখানেও অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যেগুলো আমরা ভিডিওতে দেখেছি। উভয় পক্ষ থেকেই কিছু ঘটনা ঘটেছে, কাজে এগুলো ইনকোয়ারি না হলে চট করে কোনো বলা ডিফিকাল্ট। স্যার ইনকোয়ারিটা হলো না কেন স্যার? সেটাও আমি বলতে পারবো না, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আপনি তো ওই মন্ত্রণালয়ের দায়িত্বে। ওই মন্ত্রণালয়ে আমি বোধহয় 8 দিন ছিলাম। 8 দিনের মধ্যে আমার সবচেয়ে প্রথম কাজ ছিল পুলিশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং পুলিশের জায়গায় নিয়ে যাওয়া, থানাতে পাঠানো, রোড ট্রাফিকে করা এবং থানা ম্যান করা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যাতে তারা পুনরায় ফিরে আসতে পারে, সেটাই করতে করতে আমার আপনাকে সরিয়ে দিল কেন স্যার? সেটাও আপনাকে জিজ্ঞেস করতে হবে ওই সময় যারা অথরিটি ছিল। তারপর হয়তো আমার কোনো কথা তৎকালীন সময়ে কেউ বুঝেনি বা সেই কথাগুলো পুরোটা শুনেনি, না শুনে যে বললাম যে একটা রিয়াকশন, তখন তো সবাই রিয়াকশন করতো কোথায় কোথায়, সেখানে একটা রিয়াকশন হয়েছে। সেই জায়গাটাতে হয়তো সরকার প্রধান তখন যখন ছিলেন তিনি হয়তো মনে করেছেন যে আমার ওখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখলে ভালো হবে। সেটা কি ভালো হয়েছে স্যার? আলটিমেটলি সেটা আমি বলতে পারবো না, সেটা তো এখন যারা কথা বলছে সবই তো খারাপ বলছে, আমরা সব খারাপ কাজ করেছি। তো সব কি খারাপ হয়েছে কিনা? তত্ত্বাবধায়ক সরকারের সময় আজকে আপনারা যে তেলের ক্রাইসিস পাচ্ছেন না, এটা বহু আগে তেল লাইনে রাখা হয়েছে। এই গালফ ওয়ার শুরু হওয়ার সাথে সাথে 15 দিনের মধ্যে 17টি জাহাজ আসলে এলএনজি নিয়ে। এগুলো তো এখন হয়নি, এগুলো তো অনেক লম্বা চড়া আপনার চুক্তির মাধ্যমে হয়েছে, কেনার মাধ্যমে হয়েছে। 14 বিলিয়ন থেকে $35 বিলিয়ন রিজার্ভ হয়েছে। কিন্তু যে রিজার্ভের কথা বলছেন স্যার, অনেক বিল তো পরিশোধ করা হয় নাই, ফলে বিল পরিশোধ সেই অঙ্ক প্লাস মাইনাস আমি বলতে পারবো না। অনেক বিল পরিশোধ করা হয়নি, কোন বিল পরিশোধ করা হয়নি সেগুলো দেখতে হবে। কিছু কিছু বিল পরিশোধ করা হয়েছে বলে আমি জানি, আমি তো এর মধ্যে যুক্ত ছিলাম না যে জ্বালানি মন্ত্রণালয় থেকে। তো এগুলো বললে তো হবে না, ওকে বলতে হবে কোনগুলো বিল পরিশোধ করার কথা ছিল করা হয়নি।
সবচেয়ে বড় বিল তো ছিল একদম চক্ষু আমাদের বন্ধ করে আদানির। সবাই জানে বিদ্যুৎ বিল তো পরিশোধ করা হয়নি। সেটা বিদ্যুৎ বিল, সেটা আপনাকে বিদ্যুৎ মন্ত্রণালয় জিজ্ঞেস করুন, পরিশোধ করা হয়নি, কেন করা হয়নি, কত আগের থেকে বিলগুলো পড়ে আছে। এই তর্ক বিতর্কের মধ্যে আমি যাই না, কারণ আমি যেগুলো জানি না সেগুলো আমাকে জিজ্ঞেস করলে ওকে স্যার, আপনি যেগুলি জানেন আমি সেখানে যাই। আমি আপনার আরেকটা বক্তব্য দেখাতে চাই যেখানে আপনি আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছিলেন। এটা নিয়েও আপনার এখন দেশ, আসেন মন্তব্য না করতে কেন? চাই না, 1 মিনিট। Stops you. তাহলে নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক। আচ্ছা সুলতান, এটাকে বন্ধ করবেন আপনি? 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। হ্যাঁ, কেউ স্যার বলুন আপনি কোথায় গেলেন? শোনেন, এটা আমাকে জিজ্ঞেস করবেন না, তখনকার কথা ছিল। জি এখন একটা গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, ইলেক্টেড গভর্নমেন্টের ভাষ্য শোনান। না, আমি একটু আপনার অভিজ্ঞতাগুলি তো জানতে চাই স্যার, মানুষও জানতে চায়। না, আমি আপনি এগুলো আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তাদের চলে আসা উচিত, তারা যেন সংগঠিত হতে পারে, সরকারের তরফ থেকে সাহায্য করবেন, সাপোর্ট দিবেন। তো তখনও নিষিদ্ধ করা হয়নি, পরে নিষিদ্ধ করা হলো কেন স্যার? আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, আপনারা ভুল বলছেন। কার্যক্রম নিষিদ্ধ, ওই তো। হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ, পার্টি তো নিষিদ্ধ করা হয়নি, জি পার্টির সিম্বল রয়ে গেছে। আর আমি এখনো বলছি, আওয়ামী লীগের তো অনেক ভোট আছে। হ্যাঁ, এখনো মানে আওয়ামী লীগের দুর্দশা মতো অবস্থাতেও তাদের 25 থেকে 30% ভোট থাকে। যারা এই পার্টি করেছে তারা বংশানুক্রমে পার্টি করছে। তো আপনি 30% লোককে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হতে পারে না। হ্যাঁ, আর এই যেমন ধরুন গত 17 বা 18 বছর বা তারও বেশি বিএনপির কি অবস্থা ছিল? বিএনপি তো কোথাও দাঁড়াতে পারে, তাদের হাজার হাজার নেতারা জেলের মধ্যে ছিল, কিন্তু পার্টি তো রয়ে গেছিল। পার্টি তো এই 17 বছরে এমন হয়নি যে বিএনপি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, বিএনপির কোনো খবর নেই। আমাদের দেশে এই দুটো মেজর পার্টি, আমি এখনো বলছি দুটো মেজর পার্টি। অফকোর্স জামাতে ইসলামী থার্ড পার্টি হিসাবে হয়তো তাদেরও একটা ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু দুইটা মেজর পার্টি, এই দুইটা মেজর পার্টির ভিতরেই লোকজন ভোটাররা ডিভাইডেড। শুধু ভোটার না, সাধারণ জনগণও ডিভাইডেড। এখন যারা এই পার্টিকে বিপথে পরিচালিত করেছে, যারা এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছে, তাদের ক্রাইমের এগেনস্টে আমি মনে করি এর ডেফিনেটলি বিচার হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। যারা নেতৃত্ব ছেড়ে চলে গেছেন তারা জেলে যেতে চান নাই, বা তারা অন্যভাবে অন্য কিছু ভেবেছিলেন, এখন তারা যে নেতৃত্ব ছেড়ে চলে গেছে সেই নেতৃত্ব তো শূন্য থাকে না। সেখানে তো অনেক ক্যাপেবল নেতৃত্ব নেতারা আছে যারা বাংলাদেশে রয়ে গেছে, তারাও বাংলাদেশের আপনার নিগৃহীত হয়েছে, হয়তো অনেক অনেক জেলে আছে। তো এরা এর নেতৃত্বে আসবে আমি মনে করি, আশা করি। কিন্তু যারা পুরাতন নেতৃত্বে ছেড়ে চলে গেছেন তাদের পক্ষে ফিরে আসা উইল বি ভেরি ডিফিকাল্ট বাংলাদেশে, খুবই ডিফিকাল্ট। ধরুন একটা সরকার আসছে, সেই সরকার তো নির্বাচিত হয়ে 5 বছর থাকবে, 5 বছরের পরে একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে কিভাবে তারা ফিরে আসবে কিনা আদৌ, অথবা আমি যদি বলি যে তাদের কার্যক্রম এখনো নিষিদ্ধ আছে, তাদের কার্যক্রম যখন শুরু হবে তারা কি রেগুলার প্রচলিত রাজনীতির মধ্যে আসবে না, তারা আবার অন্য কিছু করবে, এগুলো তো দেখার বিষয়। তবে এটা ঠিক, বাংলাদেশের দুটো পার্টি আছে, বড় দুটো পার্টি, যে দুটো পার্টি বাংলাদেশে আওয়ামী লীগ অনেক পুরনো, শুরু থেকেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা রোল ছিল বড় ধরনের। তারপরে বিএনপি হয়েছে, বিএনপিও কম বছর হয়নি, ওভার 40 ইয়ার্স চলে গেছে বিএনপির। সো বিএনপিও একটা বিশাল বড় দল, তারা 3-4 বার ক্ষমতায় আসছে। সো দেয়ারফর দুটো দলই, আমি যদি বলি আমরা মেইনলি আমাদের বাংলাদেশে এখন দুটো দল আছে, এবং থার্ড দল হিসাবে জামাত ইসলামী এখন উঠে এসছে, বা এখন বর্তমান প্রেক্ষাপটে
দ্বিতীয় নম্বরে আছে পার্লামেন্টে, তাদের ৭৭টি সিট আছে। নতুন দল আসছে এনসিপি, হয়তো এনসিপি আরো ম্যাচিওর যখন হবে তখন এটা একটা একটা দলে পরিণত হবে। তো আমার মনে হয় যে আমাদের দেশের পলিটিক্সে এই দুটি দল আরো বহু বছর আপনার রোল প্লে করবে। একটা বাদ দিয়ে আরেকটা, বিএনপিকে বাদ দিলাম, ব্যান করে দিলাম। ব্যান করা তো অবভিয়াসলি বাংলাদেশের কোনো এক্সট্রিমিস্ট পার্টি বা আন্ডারগ্রাউন্ড পার্টি না হলে ব্যান করার কোনো কথা ওঠা উচিত নয়। কোনো পার্টি ব্যান করলে সেটা থাকে না এরকম। আমরা যেরকম দেখুন জামাতে ইসলামের একটা সময় ছিল যখন তারা কোথাও 5 জন বসতে পারতো না, সেখান থেকে তারা এই জায়গায় আসছে। আগামী 5 বছর পরে কি হবে আল্লাহ যদি আমাদের দেখায় তখন দেখবো কোথা থেকে। কাজে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও কিন্তু এই দুই পার্টি বহুদিন আপনার এই থাকবে, হয়তো 100 বছর থাকতে পারে। মানে কোন দুই পার্টির কথা বলছেন স্যার? আমি আওয়ামী লীগ বিএনপি দুটো কথাই বলছি। জি। তো এখন আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে, এইটা কি ধরনের স্বাধীনতা? বা আপনারা বলছেন যে এখন যেহেতু পলিটিক্যাল পার্টি আসছে, পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট নির্ধারণ করবে যে নিষিদ্ধ করে রাখবে না আস্তে আস্তে ছাড়বে, সেটা তাদের বিবেচনায় বিষয় হবে। এমনিতে আপনার বিবেচনায়, আপনার বিশ্লেষণে এটি কি ধরনের প্রক্রিয়া, কি দেখবেন? আমার মনে হয় যে যা বলার বলে দিয়েছি, তার বাইরে আমার বক্তব্য নেই। আচ্ছা, এখন ধরেন শেখ হাসিনা সরকারকে আপনিও বললেন এটা স্বৈরাচারের চেয়েও একটু বেশি ছিল, তো তারা তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই, এমনকি জামাত ইসলামকেও নিষিদ্ধ করে নাই। আমি তো বলেছি যে কোনো দলকে তো নিষিদ্ধ করা হয়নি। আমি তো বলিনি যে তারা 3টা দলকে নিষিদ্ধ করেছে, ইভেন জামাত ইসলামকে নিষিদ্ধ করে। জামাত ইসলামী যেটা করেছিল সেটা হচ্ছে ডিরেজিস্ট্রেশন হয়ে গেছিল, নিষিদ্ধ না করলেও তাদেরকে মানে কোনো রকম কার্যক্রম করতে দেয়নি। তো সেটা তো অন্যরকম বিষয়। আমি যা বলার বলেছি পলিটিক্যাল সাইডটা, আমার মনে হয় যে এখানে আমরা আরেকটু ব্যাপার স্যার, দেখেন আজকে এখন পর্যন্ত গভর্নমেন্ট আসছে মাত্র 1 মাস হয়েছে। জি স্যার, অনেক কিছুতে আমরা পজিটিভ দেখছি, আর ডেফিনেটলি দেখা যাক, একটু সময় কাটুক, তখন বোঝা যাবে। স্যার, জামিন না পাওয়াটাকে আপনি কেমন দেখেন? এটা ল মিনিস্ট্রি বলতে পারবে। জামিন যোগ্য হলে জামিন পাওয়া আমার মনে হয় যে হিউম্যান রাইট, জামিন যোগ্য হলে। জামিন যোগ্য যদি না হয় তবে সেটা অন্য বিষয়। আপনি জানেন যে সাংবাদিক আনিস আলমগীর তিনি যখন জামিন পেলেন, তিনি বলেছেন জেলখানার ভিতরেও জেলখানা, কি ভয়াবহ অবস্থায় সেখানে মানুষ আছে। আমি নিজেকে প্রশ্ন করি মাঝে মধ্যে যে আনিস আলমগীর, অন্যান্য জার্নালিস্টরা কি কথা বলতে পারে। এই কথা তো আমরা অনেক সময় এর আগেও বলেছি। গত 14 বছর তো আমি টক শোতে অনেক ধরনের অনেক কথা বলেছি। তো আমি দুঃখিত, আনিস আলমগীর আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন মানুষ। তার প্রোগ্রামে বহুবার আমি গিয়েছি, এবং তার যে ইরাক ইরান যুদ্ধের সময় তার ন্যারেটিভ সারা দেশ শুনেছে, তো তিনি ফেমাস হয়েছেন। তো আমি জানি না কি কারণে সাংবাদিকদের 2-1 জন ছাড়া আমি যদি বলতে পারি হয়তো তারা ওভার রিয়াকশনে ছিল, কিন্তু বাকিদের কেন অ্যারেস্ট করা হয়েছে, কেন জামিন দেওয়া হলো না, সেটাও আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। আমি মনে করি জামিন যোগ্য হলে জামিন ডেফিনেটলি পাওয়ার অধিকার সবারই আছে। স্যার, সেটাই, যদি শেখ হাসিনার আমলকে স্বৈরাচারী আমল বলা হয়, তাহলে এখন এই আমলকে কি বলা হবে, যখন মানুষের জামিন হয় না, মানুষের কোনো নাই, গণমাধ্যমে মাঝখানে তো একটা আমল চলে গেছে। জি, মাঝখানে একটা আমল ছিল, কোন আমলের কথা? মানে ধরেন ইভেন তো আপনাদের যে অন্তর্বর্তীকালীন আমল, সেখানেও তো মানুষ জামিন পায় নাই, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এখন সেটার কন্টিনিউয়েশন চলছে, তাহলে এই আমলকে কি বলা যাবে স্যার? আমি এই আমলকে এখনো কিছু বলবো না, আরো সময় যাক।
তো আপনি যদি কিছুই না বলেন তাহলে কেমনে হবে? আপনার তো একটা না, স্যার আমি তো ভাবছি যে দেখেন, আপনি শোনেন, যখন নির্বাচন কমিশনার ছিলেন, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিলেন। আপনাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার সঙ্গে মানুষ আপনার কাছে কি মনে হয় এখন আহ, 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 মানে আপনাকে যেই রোলে মানুষ দেখেছিল তত্ত্বাবধায়কের আমলে নির্বাচন কমিশনার হিসেবে, সেই রকম স্বাধীন দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আমি আমার মন্ত্রণালয় নিয়ে একদম স্বাধীনভাবে কাজ করতে আমি, আমার কোনো কমপ্লেন নেই। কেউ আমাকে কি করতে হবে বলেনি, কেউ আমাকে কোনটা করছি মানা করেনি। আমি আমার স্যার, মতো করে আপনি তো করেছি। বলেছেন আপনার কিচেন ক্যাবিনেটে, মানে আপনি এই চ্যানেল ওয়ানের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে বলেছেন যে ইউনূস সরকার চলেছে কিচেন ক্যাবিনেটের মাধ্যমে। আমি সে কথা বলিনি, ইউনূস সরকার চলেছে কিছু করে। এই তো আপনারা মানে এমন ভাবে প্রশ্ন করেন যেগুলো ঠিক না। আমি যেটা বলছি, প্রত্যেক সরকারের মধ্যেই কিছু কিছু সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত ৫০ জন মন্ত্রীকে নিয়ে হয় না, হ্যাঁ? বা আর ২৭ জন তাহলে আমি কি ওই বক্তব্যটা একটু প্লে করব আপনার আমার কিচেন? প্লে করার তো দরকার নেই, আমার তো মনে আছে। জি, আপনি জি। আমাকে আপনি আমাকে আপনি আমাকে মানে কনফারেন্ট করার তো কোনো দরকার নেই। কনফার্ম করছি না, জি। আমি এখন বলছি, আমি পরেও বলেছি, প্রত্যেক সরকারের ভিতরে ডিসিশন মেকিং কিছু কিছু মন্ত্রণালয় থাকে যেগুলো ইম্পর্টেন্ট মন্ত্রণালয়। এটাকে ইংলিশ বলা হয় কিচেন ক্যাবিনেট, যদি আমি ইংলিশ বিষয় নিয়ে আসবো। এবং এটা তো আমি বলিনি। আপনারা দেখুন, আমাদের একজন অত্যন্ত সুপরিচিত উপদেষ্টা তিনি বলেছেন সব সরকার আমলে একটা কিচেন ক্যাবিনেট থাকে। আমি তো নতুন করে কিছু বলেছি? এটাকে নিয়ে বারবার একই কথা প্রত্যেক মন্ত্রণালয়। এই যে নতুন সরকার আসছে, এখানে উপদেষ্টা মন্ডলী নেই, আছে তো? এখানে সব মন্ত্রী, প্রায় ওনাদের প্রায় ৫০ জন মন্ত্রী আছে, সবাইকে নিয়ে কি প্রধানমন্ত্রী কতগুলো সিদ্ধান্ত নিতে পারবেন? সিদ্ধান্ত নেওয়ার পরে এটা নিয়ে আলোচনা হয়, ক্যাবিনেটে আলোচনা হয়, বা এইগুলি হলো দৈনন্দিন সিদ্ধান্ত। এমন বড় কিছু যদি ল বা অন্য কিছু সেগুলো যেগুলো পার্লামেন্টে যাওয়া দরকার সেগুলো পার্লামেন্টে যাবে। আদারওয়াইজ ক্যাবিনেটে কিছু ডিসকাশন হতে পারে অথবা নাও হতে পারে। এইটা সব মন্ত্রণালয়, এটা আপনি শুরু থেকে এই পর্যন্ত সমস্ত সরকার সময় ছিল। এটা এমন একটা বড় জিনিস না নতুন দিনের হইচই হয়ে গেল, বোমা ফাটলো, তো তাই হয়। একটা সরকার যখন চলে তখন সবাইকে নিয়ে তো কতগুলো সিদ্ধান্ত নেওয়া যায় না, কখনোই হয়নি। কিন্তু সবাইকে তো সেই দায়িত্ব কাঁধে বহন করতে হয়। ধরেন আপনি বলেছিলেন যে ডক্টর ইউনূস শেষের সময়ে এসে যে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি করলো, জ্বালানি চুক্তি করলো, সেই চুক্তিগুলো আহ, মানে কি কি প্রক্রিয়ায় হলো সেটি যেমন আমরা কিছু জানতে পারি না, একেবারেই সেটি ওই কি বলে নন ডিসক্লোজার। কিন্তু আপনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে আপনি কি সেটার দায়িত্ব তো আপনার কাঁধেও বর্তায় না? না, আমি চুক্তি করিনি, আমি চুক্তির ভিতরে ছিলাম না। আপনি যদি সেভাবে বলেন বর্তায়, তাহলে কালেকটিভলি বর্তাতে পারে, কিন্তু এই চুক্তি হয়েছে, যারা করেছে, যাদের দায়িত্ব ছিল তারা করেছে। পরবর্তী পর্যায়ে শেষ দিকে এসে এটাকে পার্লামেন্ট, সরি, ক্যাবিনেটে জানানো হয়েছে। এটা কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা যিনি ছিলেন ফরিদ আক্তার, উনি তো বলেছেন, উনি একটা জিনিসে অবজেকশন দিয়েছিলেন। আমিও একটা জিনিস উত্থাপন করেছিলাম, কিন্তু হয়নি। এটা নিয়ে হয়ে গেছে চুক্তি। এখন এই চুক্তির বিষয়ে ভালো মন্দ সবই তো আছে, কিন্তু মন্দটা সবাই দেখছে, ভালোর দিকটা হয়তো কেউ দেখছে না। এইগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি করার, শোনেন আমি একটা ফাইনালি আপনাকে কথা বলি। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনারা এখন অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে এই গভর্নমেন্টটা কিভাবে এসেছিল, কিভাবে এটা কাজ করেছে। এটা আরো উগ্র হতে পারতো, হয়নি, কনস্টিটিউশনের মধ্যে থাকার চেষ্টা করেছে। সেইখানে এত বড় একটা ঘটনা ঘটার পরে ১-১.৫ বছরের মধ্যে বাংলাদেশ নর্মালসিতে হয়েছে, একটা ইলেকশন হয়েছে, ওয়ান অফ দি বেস্ট ইলেকশন আছে। এটা তো এই সরকার তো বলে আসেনি আমি ১.৫ বছর ইলেকশন দেবো, ২ বছর ইলেকশন দেবো।
বলে আসেনি, কিন্তু একটা ইলেকশন। আর আর কিভাবে উগ্র হতে পারতো একটা বড়, আপনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ আরো 100 বছর পর্যন্ত হয়তো এই দেশকে শাসন করবে বা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে, সেই একটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হলো, আপনি কেমন করে বলছেন যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে? আমি কি সবচেয়ে ভালো নির্বাচনের কথা বলেছি? আপনি তো প্যাচান। আমি তো এই কথা বলিনি সবচেয়ে ভালো। আচ্ছা, একটা ভালো নির্বাচন হয়েছে, লোকে ভোট দিয়েছে, ভালো নির্বাচনের ডেফিনেশনটা কি? যারা ভোট দিতে গেছে তারা ভোট। ডেফিনেশন কি? আপনি একটি বড় রাজনৈতিক দলকে না বাদ না 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 না, কোনো আপনি ডেফিনেশন পড়েন। ভালো নির্বাচনের ডেফিনেশন হচ্ছে যেভাবে যে দাঁড়াক না কেন লোকে ফ্রিলি গিয়ে ভোট দিয়েছে, ফ্রিলি, তাকে জবরদস্তি ভোট দেওয়ানো হয় নাই। আগে সন্ধ্যায় আমরা দেখেছি, সরাসরি বিভিন্ন জায়গায় লাইভে দেখেছি, মানুষ ব্যালট বাক্সে আগে থেকে ভোট দিয়ে রাখছে। কাজে সেটা তো মামলা হয়েছে, যারা যারা হেরেছে তারা মামলা ভোটের করেছে। হিসাব মেলাতে পারেনি, হ্যাঁ ভোট না ভোট এবং সেটা সাধারণ ভোটের হিসাব মেলাতে পারেনি, মানে কোন বিবেচনা এটা একটা ভালো নির্বাচন আপনি বলছেন? আমি একটু আশ্চর্যই হচ্ছি, কারণ আপনি আমার বিবেচনা শোনেন, আমার বিবেচনা যেটা, আপনারা ভালো নির্বাচন বলতে কি বলে আমি জানি না। ভালো নির্বাচনের ইন্টারন্যাশনাল ডেফিনেশনটা শুনুন, যে একজন ভোটার তার নিজের ইচ্ছায় ভোট দিতে গিয়েছে, তিনি ভোটটা দিয়েছেন এবং তার ভোটটা কাউন্ট হয়েছে, তিনি ফিরে আসছেন, তাকে রাস্তায় হ্যারাস করা হয়নি। তার মানে এই ভালো নির্বাচনে 100টা পার্টি কেন আসলো না? দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে যে আপনি ডেফিনেশন পড়েন। না না না, আপনারা তো খালি মনে করেন যে ও পার্টি আসেনি ভালো। আপনি তাকে চয়েস দিয়েছেন, যারা আসেনি তারা আসেনি, আপনি চয়েস দিয়েছেন। এবং লোকে যেই কমপ্লেনগুলো আপনি বলছেন, সেই কমপ্লেনগুলো ডেফিনেটলি এখন কোর্টে আছে, কোর্টে আছে। আপনিও জানেন, আমিও জানি। কাজে লেট কোর্ট ডিসাইড। আমিও দেখেছি, আপনিও দেখেছেন। এখন কোনগুলো বারবার দেখাচ্ছে না, কোনগুলো অনেক বেশি হয়েছে, যদি বেশি হয়ে থাকে, এটা আই এম শিওর কোর্ট উইল ডিসাইড। এটা, এগুলি তো আর লুকাবার কোনো কিছু নাই। জি, এগুলো যে স্যার অনেকেই বলেন কি ডক্টর ইউনূসের যে শাসন, এখন তারেক রহমান সামনে থাকলেও ওই ইউনূসের শাসনেরই কন্টিনিউয়েশন হচ্ছে। সেটা আপনি জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করবেন, উনি প্রধানমন্ত্রী, ওনার উত্তর আমি দিতে পারবো না। না স্যার, আপনি তো আর এখন সরকারে নাই, আপনি একজন আমি তো দেখি না কিভাবে ইউনূস সাহেবের শাসনে চলছে, হাও। তাহলে তো আমরাও পিছন দিতে থাকতাম। আপনি যেমন কিচেন ক্যাবিনেটে ছিলেন না, ঠিক এমনি এমন করে নাই হয়তো। সেটা তো হয়তো নিয়ে তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন না, আমি উত্তর দিতে পারবো না। মানে সিমটম গুলি কি দেখছেন? ভালো সিমটম দেখছি, ভালোই তো চলছে। নতুন একটা সরকার আসছে, 1 মাস হচ্ছে, তাকে সময় দিতে হবে। আপনি সময় দিয়ে দেখেন। আমি তারেক রহমানের যে ব্যক্তিগত আচরণ দেখছি, তার তো মনে হয় তিনি একটা পরিবর্তন আনতে চাচ্ছেন। গুড থিং, গুড থিং। আমরা তো দোয়া করি যে দেশে আরো অরাজকতা না হোক। আমরা তো সবাই চাই যে আমাদের দেশটা ভালোভাবে চলুক। আমি যেন রাস্তা দিয়ে হাঁটতে পারি, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারেন, আপনি আপনার দৈনন্দিন কাজ করতে পারেন, আমি আমার দৈনন্দিন কাজ করতে পারি। আমি জানি হয়তো আমার কথাবার্তা আপনি যাদের প্রশ্নগুলো করছেন তাদের পছন্দ হবে না, বাট ফ্যাক্ট রিমেন্স, আপনি যদি আমাকে ওভারবোর্ড প্রশ্ন করতে থাকেন, তাহলে আমার পক্ষে যেগুলো মানে উল্টাপাল্টা উত্তর দেওয়াতে কোনো কারণ আমি দেখছি না। আমি অনেক কিছু বলেছি এবং দ্যাট ইজ ডান, গন। এটা নিয়ে অনেক তফসিল হয়েছে, অনেক আলোচনা হয়েছে। একই জিনিস বারবার, নতুন কথা বলা ভালো। এই জন্য আমি বলেছিলাম যে আমি 1-2 মাস পরে টকশোতে যাবো, যখন সাবজেক্ট হবে কথা বলার। এখন আপনারা ওই পুরনো আমি কখন কি বলেছিলাম সেগুলো নিয়ে তো ওগুলো জোড়া দিয়ে টকশো করলে ভালো হয়। ঈদের সময় আপনারা বললেন যে ঈদ নিয়ে আলোচনা করব, আপনি কি কি করেছেন সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর ধারে কাছে তো যাচ্ছেন না। কি বলবো স্যার, এখন ঈদ নিয়ে তো বলতে গেলে আপনি ফেলিয়ার খুঁজছেন, সেই ফেলিয়ার তো আমি আপনাকে দিতে না না না, আমি কোনো ফেইলিয়ার খুঁজছি না, আমি জাস্ট আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম। ধরেন এখন এই বর্তমান সরকারের কাছে প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ ডেফিনেটলি আছে। প্রথমত হচ্ছে
দেশে যে ধরনের অরাজকতা ছিল এবং অরাজকতা অবশিষ্ট রয়ে গেছিল, তবে সেই ধরনের অরাজকতা যা আমরা এখন দেখছি, চাঁদাবাজি সর্বত্র, সত্যি মিথ্যা তো কিছু আছেই, অতিরঞ্জিত হতে কিছু থাকতে পারে, চাঁদাবাজি হচ্ছে তো কোনো সন্দেহ নেই। এটা যদি এ সরকার তার পার্টির চাঁদাবাজি বন্ধ করতে না পারে, তাহলে তাদের পক্ষে গভর্নেন্স বি ভেরি ডিফিকাল্ট। কারণ গভর্নেন্স কিন্তু এমনি ডিফিকাল্ট হয়ে গেছে। 18 বছর 16 বছর একটা 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 পার্টিকুলার সরকার ছিল, সেই 16 বছরে জন্মগ্রহণ শিশু এখন সেই কৈশোরে আছে বা যৌবনের পা দিতে যাচ্ছে। সেই অবস্থাতে একটা গভর্ন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। প্রতি সেক্টরে আপনাকে মানে স্ট্রিক্টলি দেখতে হবে। তার মানে এই না যে আপনি মানুষের প্রতি, অন্যের প্রতি অন্যায় করবেন যে সে অমুক্ত ছিল, তাই ছিল। একটা এক দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে আমার মনে হয় উইদিন দি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি বাইরের লোক নিয়ে এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারা যায় না। এটা আমরা দেখেছি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়েছে। আপনাকে ওখান থেকেই অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্তাবর্তা হবে তাদেরকে কিন্তু নিচের থেকে নিয়ে আসতে হবে। যেটা হয় কি, টেম্পোরারি ঠিক আছে, কিন্তু এতে অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে সেই ধরনের ডিসিপ্লিনটা ইনস্টল করা যায় না। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমি যদি বলি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে অনেকটা জটিল আছে, জটিল করা হয়েছে এটাকে, কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে দে আর কোয়াইট কেপেবল পিপল। খালি এখন হায়ার করে আপনি অন্যদেরকে নিয়ে আসবেন, সেটা তাদের ভিতরে এক ধরনের রিয়াকশন হয়। খালি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হবে। আমি যেটা বলেছি, চাঁদাবাজি, করাপশন, ভেরি বিগ চ্যালেঞ্জ। কারণ শুরুর থেকে করাপশনের কথা হচ্ছে, এবং মানে বাংলাদেশের যে কোনো দল যদি করাপশনকে লিমিট করতে না পারে, তাহলে সেই দল শাসন করা সেই দলের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা দেখেছি ঋণ খেলাপি করতে করতে দেশের কি অবস্থা করে চলে গেছে। হ্যাঁ, তো কাজেই ঋণ খেলাপি করা, এই করাপশন করা, এবং ওই লোকগুলো যারা ঋণ খেলাপি তারা আবার ঘুরে ফিরে আসছে, ওই বিজনেস পিপল যারা ব্যাংক লুট করে তারা ঘুরে ফিরে আসছে, ওই অবস্থাতে এই সরকারের পক্ষে এটা বড় বড় চ্যালেঞ্জ সামনে ডেফিনেটলি আছে। তো 3-4টা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে। এখন গালফ ওয়ার, এই যুদ্ধ এখন আমরা বুঝতে পারছি না এই যুদ্ধে সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা সেটা কি হবে আমরা এখনো বুঝতে পারছি না। কারণ আমরা কিছু মজুদ আমাদের কাছে আছে, কিছু আমরা নিয়ে আসতে পেরেছি, কিন্তু ওভারঅল যখন আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা রিসেশনের মধ্যে আমরা যাব, তখন আমাদের অর্থনৈতিক মন্দার বিষয়টিও দেখতে হবে। তো এই সব মিলিয়ে আমি বলবো যে আগে যেরকম মানে যদি যদি এটা হতো যে এক পার্টি চলে গেছে, ইলেকশন হয়ে গেছে, আরেক পার্টি আসছে, একটা কন্টিনিউশন থাকে, দেন তারপর আমি বলছি ডেভেলপমেন্টের কথা। প্রান্তিক অঞ্চলের ডেভেলপমেন্টটা তেমন হয়নি যেমন আমরা এখানে দেখছি, বড় শহরগুলোতে দেখছি। আমি নিজে এটা এটা দেখেছি যে সামান্য যোগাযোগ ব্যবস্থা পর্যন্ত আপনার প্রপার ছিল না। যেমন ধরুন, গত 16 বছরে এই উপকূলীয় কোনো অঞ্চল কানেক্টেড ছিল না। এখানে একটা মাফিয়া তন্ত্র চলেছে, এবং তারাই যোগাযোগ ব্যবস্থাকে, বিশেষ করে উপকূলে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে এই যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছিল, ইন দ্য নেম অফ পলিটিক্স, ইন দ্য নেম অফ পার্টি। সেই জায়গাগুলোতে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। ডেভেলপমেন্ট কেন হয়নি? কারণ একটা যোগাযোগ ব্যবস্থা। এই কয়েকদিন আগে আপনি এখন দেখবেন হাতিয়া নিয়ে অনেক কিছু রিল বেরোচ্ছে। এই হাতিয়াকে যোগাযোগ করতে আমার লেগেছে প্রায় 1.5 বছরের মতো সময়। কারণ এখানে আপনার গাড়ি ঘোড়া যদি আনতে হতো, একটা বিচ্ছিন্ন বড় দ্বীপ, একটা বিশাল উপজেলা, একটা কনস্টিটুয়েন্সি, সেটার যোগাযোগ ব্যবস্থা গত 60-70 বছর আমি ছিল। তো আপনার কাছ থেকে ভিন্ন কথা শুনছি, কারণ আমি শুনছিলাম যে এই উপকূল অঞ্চলে বাংলাদেশের একেবারে একেবারে রুরাল এলাকাও যে পরিমাণ রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, কাঁচা রাস্তা কোথাও নাই, যোগাযোগ এতটা মজবুত হয়েছে
যেটি আগে কল্পনাও করা যেত না। আপনি আজকে বলছেন যে যোগাযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণ। আপনি কোন যোগাযোগের কথা বলছেন? আপনি আমি আপনি রাস্তাঘাট, আপনি জি, প্রত্যন্ত অঞ্চলগুলো দেখেন নাই? দেখেছেন? দক্ষিণে গিয়েছেন? আমার বাড়ি তো দক্ষিণে দক্ষিণেই স্যার। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী অত দক্ষিণ না। আপনি আরো দক্ষিণে যান, যেখানে দ্বীপাঞ্চলগুলো আছে, জি, যেটা মানে সন্দ্বীপে কোনো কানেকশন ছিল না, রিভার রিভার রুটে হাতিয়ার কোনো কানেকশন ছিল না, আহ, তারপরে কুতুবদিয়া কোনো কানেকশন ছিল না, তারপরে আপনার মহেশখালী কোনো কানেকশন ছিল না। এগুলো তো বড় বড় আহ, এগুলো তো এখানে এখানে এগুলো তো মাফিয়া তন্ত্রে টাকা বানাবার জন্য এগুলো কোনো কানেকশন করতে দেয় নাই। তো আপনি আপনি ওইদিকে খোঁজ নেন। আপনি রোড যেখানে আছে, রোড সেখানে আছে, রোড আপনি উপজেলাগুলো রোডের অবস্থা দেখেন কত খারাপ। আমি চেষ্টা করছি আমার মন্ত্রণালয়ের বাইরে গিয়ে আমি 2-3টা উপজেলার রোড কানেকশনের জন্য, এখন পর্যন্ত সেগুলো পাওয়া যায়নি। আপনি এমন এমন চরাঞ্চল আছে যেখানে 40,000 50,000 লোক থাকে, তাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, একটা রাস্তা নেই ভিতরে। তো এগুলো তো আপনি যেগুলো দেখছেন উন্নতি তো হয়েছে 16 বছর বা 14 বছর 16 বছর একটা দল থাকলে তার কিছুই হবে না, এটা তো বলা যায় না যে না তারা কিছুই করে না, যেরকম খাল ছিল ওরকম খাল ডেফিনেটলি করেছে। কিন্তু আমি যেটা বলছি প্রপোর্শনেটটা বোঝেন। আমি যদি আপনাকে উদাহরণ দেই যে একদম দক্ষিণে সাগরের উপরে একটা চর আছে যেটার নাম হচ্ছে ডালচর, যেখানে 30,000 লোক থাকে বা 20,000 লোক থাকে, তারা জীবনে একটা প্ল্যাটফর্ম পায়নি যেখানে লঞ্চ ঢুকতে পারে। আরেকটি ডালচর যেখানে জীবনে কোনোদিন ভাবেনি যে তাদের এখানে লঞ্চ হবে, লঞ্চ ঘাট হবে, একটা রাস্তা হবে, কিছু টিউবওয়েল লাগবে। আমি এইসব অঞ্চলের কথা বলছি, আমি নদীমাতৃকার জায়গার কথাগুলো বলছি। স্যার আমি এমনিতেই ধরেন আপনি তো প্রভাবের কথা বলছেন, যে চাঁদাবাজির কথা বলছেন। ধরেন আপনি যখন নৌ পরিবহন মন্ত্রী ছিলেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ স্যার, আমাকে বলেন। এই প্রশ্নটি আমার দর্শকরা অনেকেই করছেন, আপনাকে আপনার কাছে বলতে বলছেন। সো আপনি যখন নৌ পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন চট্টগ্রাম বন্দরের একটা অনুষ্ঠানে আপনার ছেলেকেও দেখা গেছে, এবং সেই সেখানে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে শোনেন, আমাদের একটা ফ্যামিলি গ্যাদারিং ছিল সেখানে, জি, আমার কেউ যায়নি, আমার ছোট ছেলেকে আমি নিয়ে গেছিলাম, আমি নিয়ে গিয়েছিলাম সেখানে। একটা ছোট্ট গিফট দিয়েছে, সেটা সে জানেও না কি দিয়েছে। এটা এটা আমাদের সামরিক বাহিনীর মধ্যে একটা কালচার, এবং সেইটা নিয়ে একটা এত বড় কাহিনী তৈরি করলো। হ্যাঁ, কি প্রভাব বিস্তার করতে পারলো ছেলে একটা পোর্টে, এতগুলো লোক থাকতে কি প্রভাব। আমি আমি একটা লোককে একটা একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারিনি। আপনি খোঁজ নিয়ে দেখেন। না এখন স্যার, আপনি আমাকে ক্রিটিসাইজ করতে চাইলে আপনি অনেক রকম ক্রিটিসাইজ করতে পারবেন, অনেক কিছু বলতে পারবেন। উনি এই জামাটা কেন পড়লো, কে দিল, কোথার থেকে আসলো, এইগুলো শোনেন। এগুলো বলতে কাউকে তো মানা করা যায় না। এই যে আমরা এখন এই কথা শুনি, অমুকে 10,000 কোটি টাকা নিয়ে গেছে, উনি 5,000 কোটি টাকা নিয়ে গেছে। আরে ভাই, 5,000 কোটি টাকা বা 1,000 কোটি টাকা বা ইভেন 100 কোটি টাকা নিয়ে গিয়ে হজম করা এত সোজা তো তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এই কথাগুলি বলছে এবং মানুষ আবার বিশ্বাসও করছে? না? বিশ্বাস তো তারা নিজেরা করাচ্ছে। হ্যাঁ, তারা গত 1.5 বছর নিজেদের বাড়িতে বিদেশে থাকছে, নিজেদের টাকা পয়সা চলছে না, আমি জানি না কার টাকা পয়সা চলছে। গত 1.5 বছর তারা এক দেশ থেকে আরেক দিকে যাচ্ছে। সবাই তো যেতে পারে না, সবাইকে তো টাকা পয়সা নেই। যারা করেছে তারা তারা তো নিজেরা দেখাচ্ছে। তারা তাহলে তো নিজেরা আপনারা যদি করে থাকে স্যার, তাহলে আপনার যখন দায়িত্বে ছিলেন, কই একটি টাকাও তো ফেরত আনলো না। ওকে, আমার মনে হয় আপনার আর কোনো প্রশ্ন না, এগুলো শেষ হয়ে গেছে। স্যার এই যে আপনি একটু মানে আনকমফোর্টেবল হলেই তখন এটার উত্তর দিতে না চান না। ভাই, আপনি আমাকে পুরো জিনিসের কেন আমাকে জিজ্ঞেস করছেন? আপনি কেন রেলিভেন্ট লোকজনকে ডেকে জিজ্ঞেস করেন না? তাহলে আপনি দুদককে ডেকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি ওই মানে অন্যান্য উপদেষ্টাকে ডেকে জিজ্ঞেস করেন যে কেন আপনি করতে পারলেন না। হোমকে জিজ্ঞেস করেন কেন করতে পারলেন না। আমি তো প্রধান ছিলাম না যে আমি সবকিছু জবাব দেবো। হুম, না কিন্তু তো আপনি তো আবার সরকারের সব দায় দায়িত্বগুলো যেগুলো নিয়ে প্রশ্ন উঠে, সেগুলি তো আবার কি বলবো, যে সেগুলোর তো এক ধরনের আপনি জাস্টিফাই করছেন।
কিছু কিছু যেটা আমি মনে করি জাস্টিফাই করার করছে, যেগুলো আমি মনে করি না, করতে পারছি না। জি স্যার, আমি আপনার কাছ থেকে আর সময় নিব না, কিন্তু আপনার ঈদের দিনটা কেমন গেল একটু যদি একটু বলতেন। এটি ঈদের দিন আপনি আমাকে যত রকমের অন্যের বিষয়গুলো আমার ঘাড়ে চাপছেন। না, আপনি তো সরকারের একটা গুরুত্বপূর্ণ আরেকটা হলো কি, অংশ শুনেন, ছিলেন, এই স্যার। কথাবার্তা না বলে কারো যদি মনে করো সন্দেহ থাকে, তাহলে আপনারা একটা ইনকোয়ারি অর্ডার করার, আমার মনে হয় ওটা বেটার। এই অমুকে এটা করে ফেললো, অমুকে প্রভাব বিস্তার করলো, অমুকে খেয়ে ফেললো, অমুকে দুবাইতে নিয়ে গেল, এগুলো বলে না বলে সলিড ইনকোয়ারির জন্য আপনারা বলেন প্রত্যেকের আমরা ইনকোয়ারি কেন বলবো? আপনি তো, আমার তো কোনো ক্ষমতা নাই স্যার, আপনার তো তাও ক্ষমতা ছিল, তখন তো করতে পারতেন। এখন তো আপনারা যেহেতু আমার বিরুদ্ধেও যখন একটা কথা আপনি প্রশ্ন আহা, করলেন, স্যার এখানে খুবই দর্শকরা না 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 মন্তব্য না করছেন। জাস্ট খুব পার্সোনাল একটা কথা বললেন, আমার মনে হয় এর কথা ওর কথা না শুনে একটা ইনকোয়ারি করে দেখেন কেউ ইনফ্লুয়েন্স করতে পেরেছে কিনা। আর আমি জীবনে শুনি নাই যে আমি থাকতে আরেকজনকে একটা ইনফ্লুয়েন্স করে, যেখানে আমার নিজের ইনফ্লুয়েন্সে কাজ করে না। আমি তো বললাম, আমি একটা লোককে জেনুইনলিও একটা একটা চাকরি দিতে পারি, জেনুইন। আমার কাছে অনেক কমপ্লেন আসছে, আমি কমপ্লেনগুলো পাঠিয়েছি। তারপরে তো সেইখানে এখন ব্যাপার হলো যে যাকে দেখতে দাঁড়িয়ে তার চরণ বাঁকা। এখন যেহেতু মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এখন ইন্টারিম গভর্নমেন্টের যত খুদ খাত দোষ যা আছে সব বের করতে হবে। স্যার আপনার কি মনে হয় না আগেও তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং আপনি আগেও আপনি এটা ভুল করছেন, বেসিক ভুল করছেন। আগে ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার, যেখানে এই ধরনের আপহেল হয়নি। একটা সরকার চলে গেছে এবং একটা কনস্টিটিউশনের মধ্যে দেওয়া একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেখানে পুলিশ বলেন, আনসার বলেন, ভিটিপি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব ইনট্যাক্ট ছিল, কোনোটা ভেঙে পড়েনি, সব ইনট্যাক্ট ছিল। সেখানে আইজিপির জায়গা ছিল, সেখানে চিফ সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারির জায়গা ছিল, সবাই সব জায়গায় ছিল। এটা কি তাই ছিল? এটা আপনারা, এইটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে তো আমার কথা বলার কোনো লাভ নেই। স্যার দেখুন, ধরেন 2008 সালে, তখন তো আমি বাংলাদেশে ছিলাম, এবং ওই সময়ের পরিস্থিতিও যে খুব বেশি ভালো ছিল তা তো নয়, রাস্তাঘাট খুবই উত্তাল ছিল। সেরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপি সরকারকে পদত্যাগ করতে বাধ্য হয়, তাই না? তারা হয়তো সবাই চলে যান নাই, কিন্তু পরিস্থিতি তো এরকমটি হয় নাই যে কেউ জঙ্গির মতো করে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাবে, পুলিশ হত্যা করবে। আবার আমি একই কথা বলছি, আমি আবার এক কথা বলছি, সেটা ছিল তাদেরকে বিদায় নিতে হয়েছে, তারা কিন্তু টার্ম শেষ করে বিদায় নিয়েছে। নো, তারা টার্ম শেষ করে বিদায় নেয়নি স্যার, তাদেরকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করা হয়েছিল। কবে? 2008 সালে বিএনপি সরকারকে আপনারা যখন দায়িত্ব নেন। আপনি এটা ভুল করছেন, সম্পূর্ণ ভুল করছেন আপনি। বলেন স্যার কোনটা ভুল? বিএনপি টার্ম শেষ, যে ঘটনাটি ঘটেছে সেটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনা নিয়ে যেটা জাজদের বয়স বাড়িয়েছিল, একজনকে যিনি তত্ত্বাবধায়ক সরকারের হওয়ার কথা ছিল তাকে আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করেনি, এবং সেটা না করার কারণে তারা একটা সমস্যা করেছে। বিএনপি টার্ম শেষ হওয়ার পরে আপনি রেকর্ডটা ঠিক করেন। জি অবশ্যই, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা গন্ডগোল হওয়াতে তো ফখরুল সাহেব আসলেন। এক্স্যাক্টলি, সেটি, এবং সেটি কোনো সহজ গন্ডগোল নয় স্যার। সেখানে অ্যাডমিনিস্ট্রেশন তো ভেঙে পড়ে নেই, পুলিশ তো ভেঙে পড়ে নেই, সেখানে সেনাবাহিনীর থেকে তো কোনো অন্যরকম কোনো কিছু ছিল না। মানে তুলনা, আপনি শোনেন, আপনি জোর করে তুলনা করলে তো হবে না, আপনাকে তুলনা করতে হবে প্রপার হিসেব, কি বলে, পার্সপেক্টিভে। তত্ত্বাবধায়ক সরকার আর এই সরকারের মধ্যে অনেক তফাৎ। এইখানে একটা সম্পূর্ণ সোসাইটি ভেঙে পড়া, এখানে 1400 লোক মারা গেছে, রক্ত ঝরেছে, একটা বিশৃঙ্খল অবস্থা হচ্ছে,
চলে আসছে ব্যারাকের ভিতরে। আপনি কম্পেয়ার করে তো হবে না। স্যার জি না, কম্পেয়ারটা তো দেখেন, একটা হচ্ছে কি রাজনৈতিক দলের আন্দোলন। আমি টক শোতে এসেছি আমার বক্তব্য দিতে, আমি ডিবেট করতে আসিনি। আপনার বোধহয় আর কোনো কিছু নেই, তাহলে আপনি আমার মনে শেষ করুন। আমরা প্রায় 1 ঘন্টা কথা বলেছি, ফর গুড অর ফর ব্যাড। আমি জানি তো অনেকে আমাকে এখন ভাববেন যে আমি অমুকের জন্য কথা বলছি, তমুকের জন্য কথা বলছি। আমি ভাই যা জানি তাই বলেছি, আমি তার বাইরে কথা বলতে আপনি তো কিছুই বলেননি স্যার, এখন কি ভয় কাজ করছে কথা বলতে? না। আমি যা জানি না আগেও কথা বলতাম না, আমি এখনো যা জানি না কথা বলতে ভয়ের কোনো বিষয় নেই। আমার ভয় কি? আমি তো ওই যখন যে ভয় আপনি যে বললেন না, এখন লোকে বলবে যে অমুকের পক্ষে কথা বলেছে, তমুকের পক্ষে কথা বলেছে, এটা না, তো আমি সেটা বলিনি। অমুকের পক্ষে তমুকের পক্ষে কথা বলিনি। আমি বলেছি এই তো আপনারা আবার কথা বললে কথা অনেক প্যাচ মারেন। আমি যেটা বলেছি, আমি আমার জন্য কথা বলতে পারি। হুম। হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আইন মন্ত্রণালয় কি করেছে, আমি কিভাবে বলবো তার জবাবদিহিতা আমার কাছে আপনি চাইতে পারেন না। আপনি আমার কথা বলেন, আমার জবাবদিহিতার কথা বলেন, আমি চেষ্টা করবো পরিষ্কার করতে। তো এইগুলো আপনার আমার কথা পছন্দ হতে পারে, আমার কথা পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমি মনে করি না যে এখন আপনারা যাকে পাচ্ছেন তাকে নিয়ে যত রকমের সবকিছু তার ঘরে যাওয়ানোর চেষ্টা করছেন। এই জন্য আপনাদের টকশো থেকেও আসতে সাহস করে না। আপনি আমার কথা জিজ্ঞেস করবেন। আপনি দুনিয়ার সব কিছু আমাকে জিজ্ঞেস করেন চুক্তি কেন হলো, কি জন্য হলো, হ্যাঁ, চুক্তি হলো, আমি কি করলাম, আমি থামাতে পারলাম কিনা, এইগুলো তো প্রপার না। বুঝতে পেরেছি স্যার। এখন মানুষ ধরেন যারা দায়িত্বে থাকে তারা প্রশ্নকে ভয় পায়, তার প্রশ্ন শুনতে চায় না, প্রশ্ন আমি নিতে তো পারে না, আপনি কারণ আমাকে তাদের এত কাছে কি উত্তর নাই নাকি, আমি তো বুঝতে পারি না, তার প্রশ্ন নিতে পারে না। আমি আপনাকে একটা কথা বললাম তো, আমি সবার দায় দায়িত্ব তো নিতে পারি না। না তা তো নিশ্চয়ই স্যার। হ্যাঁ, আমি যদি বলতেন যে হ্যাঁ আপনি প্রধান ছিলেন এখানে, তাহলে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকে বলতে হবে। আমি তো প্রধান ছিলাম না, হুম। আমি একজন ছিলাম। না স্যার, কাজে কিন্তু আপনি আমার কাছে সবার উত্তর তো পাবেন না। না আমি তা তো যেটা পাবো জানি না। না, ওকে ফাইন। আমি যেটা শোনেন, আমি যেটা জানি না ওটাকে আমি জোর করে কথা বলতে পারবো যে অমুকটা কেন হইলো, এটা এটা কি আমি জোর করে বলতে পারবো? ফ্যাক্টস আর ফ্যাক্টস। এটা তো আমার বিশ্লেষণ না যে কেন হলো। বিশ্লেষণ করতাম যদি অন্যরকম হতো, কেন হলো, কেন পারলো না, এগুলো তো আপনাকে রেলিভেন্ট লোকজনকে জিজ্ঞেস করতে হবে। এমনিতে হয় কি স্যার, দেখেন আমরা তো আমি কখনো তো প্রশ্ন করতে ভয় পাই না, বা প্রশ্ন করতে আমার কখনো অসংকোচ লাগে না। এবং আপনাকে যতখানি দেখেছি আমি সরাসরি, যখন আপনি ইলেকশন কমিশনার ছিলেন, আমি কখনো তো ফিল করি নাই যে আপনাকে এই প্রশ্নটা করা যাবে না, ওই প্রশ্নটা করা যাবে না। আপনি কি মনে করেন আমি ইলেকশন কমিশনের বাইরে কোনো কথা বলেছিলাম? না। আমি আমার দায়িত্বের বাইরে কথা বলেছিলাম? আমি কি চিফ ইলেকশন কমিশনার হয়ে কথা বলেছিলাম? আমি অ্যাজ এ কমিশনের কথা বলেছিলাম। কিন্তু আপনাদের যেরকম টিম ওয়ার্ক ছিল, আপনার তিনজন ছিল টিম ওয়ার্ক। হুদা, হ্যাঁ, 3 জন। এখানে 27 জন লোকের সবকিছু তো আমার জানার কথা না। সপ্তাহে একদিন ক্যাবিনেট মিটিং হতো। হ্যাঁ, যার যার মন্ত্রণালয় তারা সামলিয়েছে। তো সেটা আমি কি সবগুলো খোঁজ নিতে গেলাম যে অমুক কেন করলো, এটা কি করছে, ও পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, স্বরাষ্ট্র, এটা তো সম্ভব না। আপনি 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 প্রাক্তন একজন মন্ত্রীকে আনুন, জিজ্ঞেস করেন, তিনি সব জানেন, সব বলতে পারবেন। আপনি কি প্রাউড যে আপনি ডক্টর ইউনূস সরকারের একজন উপদেষ্টা ছিলেন? I am proud because I worked. I am proud because I worked. আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি একদম সিনসিয়ারলি, অনেস্টলি করেছি। কেউ পয়েন্ট আউট করতে পারবে না। বাকি এসব কে কোথায় কি বললো না বললো এগুলো বলতেই পারে, বাতাস লাগতেই পারে, বাট দ্যাটস অল রাইট। কিন্তু যার কোনো সন্দেহ থাকে সে কিন্তু ইনকোয়ারির জন্য আমি প্রস্তুত, আমি অত্যন্ত ওপেন, নো প্রবলেম।
আর ডক্টর ইউনূস সরকারের আহ, কর্মকাণ্ড সম্পর্কে এখন যেরকম মানুষ যেভাবে সমালোচনা করছে, তো ওটিকে আপনার মনে হয় যে ওটা আপনিও একটা পার্ট? আমি তো বলি না যে আমি পার্ট না। আপনি সমালোচনা করলে আমার তো খারাপ লাগবেই, কারণ আমি দেখি যে যেগুলো যেগুলো নিয়ে সমালোচনা করছে এগুলো হাওয়ায় কথা বলছে। হ্যাঁ, প্রত্যেকটা সরকারের, বিশেষ করে আমি তো প্রথমেই আপনাকে বললাম, এই সরকারের তো মানে এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তার তার হয়ে অনেক লোক অনেক কথা বলবে, বা তার হয়ে একদম তৃণমূল পর্যায়ে লোকজন কথা বলতে পারবে। এখানে আমরা যতজন ছিলাম আমরা বা অ্যাডমিনিস্ট্রেটর থ্রুতে আমরা কাজ করিয়েছি, পুলিশের আমরা কাজ করিয়েছি, আমরা তো পুরাটাই অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতেই কাজ করতে হয়েছে। আমরা তো যেটা বললাম যে পলিটিক্যাল পার্টির একটা, সরকারের একটা একটা খুব বড় ধরনের পার্টিসিপেশন আছে একদম তৃণমূল পর্যায়ে। হ্যাঁ, সেই তৃণমূল পর্যায়ে তো আমাদের ছিল না। আমাদেরকে কাজ করতে হয়েছে থ্রু এ চ্যানেল। সেই চ্যানেলে কোনো জায়গায় কাজ ভালো হয়েছে, কোনো জায়গায় কাজ হয়নি, ভালো হয়নি। বা আপনারা কি এক্সপেক্ট করছেন তাও তো আমি জানি না। হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? এই ধরনের একটা বিষয়ের পরে আপনি কি এক্সপেক্ট করছেন? এখানে কোনো দুর্ভিক্ষ হয়নি, এখানে জিনিসপত্রের কোনো কোনো আকাল হয়নি, জিনিসপত্র নিয়ে কোনো সমস্যা হয়নি, বাজারে কোনো প্রবলেম হয়নি, রোজার সময় কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। মানুষ মবের ভয়ে নড়াচড়া পর্যন্ত করতে পারতো না, মুখ খোলা তো তাই দূরের নাকি? কথা। তাই নাকি? আপনার তো দূরের থেকেই জানছেন। এখানে তো আমি নিজেও তো নড়াচড়া, আমার ফ্যামিলি নড়াচড়া করে, অন্যদের নড়াচড়া করেছে। মব হয়েছে মবের জায়গায়। এটা মব শুধু রাস্তাঘাটে আপনি গেল, আপনি পিটিয়ে দিন, ওরকম হয়নি। একটা একটা বিষয় যেটা, মবটা ভালো হয়নি, নট অ্যাকসেপ্টেবল। যে কারণেই হচ্ছে নিয়ন্ত্রণ করা যাদের দরকার ছিল করা হয়নি। ফ্যাক্ট। এটা সত্যি কথা, না হলে ভালো হতো। হুম। কিন্তু যেভাবে একটা জিনি ছেড়ে দেওয়া হলো, যে ঘটনা এত বড় একটা ঘটনার পরে, তো সেখানে অন্যান্য দেশে যা হয়েছে খারাপ হয়েছে। আমি তো এটা বলছি না যেটা খুব ভালো হয়েছে। এখানে তো আমাদের বড় ধরনের ফেলিয়ার আছে, ডেফিনেটলি অ্যাকসেপ্ট দ্যাট। ঠিক হয়নি। এখন কেন কন্ট্রোল করতে পারেনি সেখানে যাদের দরকার ছিল কন্ট্রোল করা, সেটা তো তাদেরকে আপনি জিজ্ঞেস করুন প্লিজ। জি। আমি তো নিজেই মনে করি এইগুলো যা হয়েছে দ্যাট ইজ নট গুড এক্সাম্পল। এবং এই মবের কারণে যতটুকু এই সরকারের কৃতিত্ব ছিল তার বেশিরভাগই মবের কারণে নষ্ট হয়েছে। বাট আমি একটা কথা বলি আপনাকে, যে টাইম পাস, হয়তো কিছু ভালো জিনিসও দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো ভালো কাজ করে গেছে। যেইভাবে একটা আনরুলি জায়গার থেকে কিছুটা রুলের মধ্যে নিয়ে আসা হয়েছে, একটা ইলেকশন করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উইদাউট এনি হিচ, উইদাউট এনি কোনো শর্ত ছাড়া। কিন্তু আপনি আপনি তিনটা প্রশ্ন করতে পারেন, অফকোর্স দ্যাটস দ্য ফ্যাক্ট, ওকে, দ্যাটস দ্য ফ্যাক্ট। বুঝতে ওকে, পেরেছি স্যার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই মানে তারেক রহমানের সরকারের প্রতি আপনি দুই একটা পরামর্শ দিয়েছেন, আওয়ামী লীগের জন্য আপনার কোনো পরামর্শ আছে নাকি? আওয়ামী লীগের জন্য পরামর্শ হচ্ছে, আওয়ামী লীগ যে খারাপ কাজ করেছে সেটার জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং তারা যদি স্বীকার করেন যে তারা খারাপ কাজ করেছেন, সেটা সেটা জনগণের কাছে বলতে হবে। এবং মানে জনগণ কি যদি, খারাপ কাজ করেছে আপনি একটু এক্সপ্লেন করতে পারেন আমাদেরকে? 1400 লোক মারা গেছে, তার দায়িত্ব সেটার হিসাব তো দিতে পারে নাই। কে দিতে পারে না? মানে কোথাও জাতিসংঘ বলছে, আর কি হিসাব দিবে? স্যার, এটাও সেই কিন্তু জাতিসংঘের মধ্যে তো আপনার 5ই আগস্টের পরেও যে পুলিশ হত্যা, তাদেরও এটার মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। সেটাও যদি না মানে, স্যার, আপনারাও তো কোনো তালিকা দিতে পারেন নাই। আরে ভাই, একটা লোক তো মারা গেছে, 2টা লোক মারা গেছে, 4টা লোক মারা গেছে, নাকি নাও তাও না, তা তো গেছি, কিন্তু কোনো তালিকাও তো আপনারা প্রণয়ন করতে পারেন না। আরে তালিকা কি প্রণয়ন করবেন না করবেন তো আমি বলতে পারবো না। তাহলে ঢালাও ভাবে 1400 লোক মারা গেছে, এটা বলাটা জাতিসংঘ যে ফিগারটা বলেছে, জি, তারা কিভাবে মারা গেছে, তারা কি পুলিশও মারা গেছে না পুলিশ থেকে মারা গেছে, হোয়াট এভার, এই ঘটনার জন্য যারা দায়ী তারা একবারও স্বীকার করেছেন সরি? এগুলো তো আপনি এখন আমেরিকা বসে বললে তো হবে না,
আপনি যেখানে সরাসরি নিজের চোখে দেখেছেন, হোয়াট এলস? আমি তো সেটা বলছি। সেটার জন্য যারা দায়ী তাদেরকে দায়িত্বটা নিতে হবে, এবং পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিয়ে সরি বলা, এই করা, ওটা করা, মামলায় যাওয়া, এটা তো কোনো বিষয় না। তো এটা তো পার্ট অফ পলিটিক্যাল পার্টি। ক্ষমা চায়নি লোকজন। তো আমার কাছে তো ভাই তাদের মানে কোনো পার্টির জন্য কোনো উপদেশ নেই, আমি সরকারের জন্য যা করা বলেছি। হাউ দ্য পার্টি উইল রান, পার্টি নিজেরা জানে। বিএনপি কীভাবে চলবে বিএনপি জানে, জামাত কীভাবে চলবে জামাত জানে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ জানবে। আমি যদি পার্টি করতাম তাহলে আমি বলতাম। স্যার, এমনিতে দেশের রাজনীতিতে কি ভারসাম্য আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমরা এখানে শেষ করি। স্যার, এই প্রশ্নটার উত্তরটা দিবেন না, রাজনীতিতে ভারসাম্য আছে কিনা? ভারসাম্য ডেফিনেটলি আছে। নাহলে অপোজিশন কিভাবে হতো আর সরকার কিভাবে গঠিত হতো, কিভাবে গঠিত হতো? 60% ভোট তো পড়েছে, তাই না? আপনার সন্তুষ্ট আর কি এখন বাংলাদেশ যেভাবে রান করছে, বাংলাদেশ ভালো আছে বলে মনে করছেন? মাত্র 1 মাস রান করছে, কাজেই 1 মাসে আপনি বলতে পারবেন না কিভাবে রান করেছে। মাত্র 1 মাস। 1 মাসে তাদের তো মানে কর্মসূচি এখনো শুরু করতে পারেনি। অ্যাসেম্বলি বসছে কয়েকজন মাত্র, মাঝখানে এত লম্বা ছুটি। 1 মাসে আপনি জাজ করতে পারবেন না। আপনাকে জাজ করতে হলে মিনিমাম তার অন্তত আমরা যেটা বলি 100 দিনের কারবার দেখার পরে আপনি কথা বলতে পারবেন। 1 মাসের আরো আপনি ডিফিকাল্ট। জি, বুঝতে পেরেছি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক সময় দিয়েছেন আমাকে। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি। আপনার হ্যাঁ, অনেক কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, সব কথার উত্তর সিনসিয়ারলি আমার কাছে নাই, কারণ আমি সবার জবাব দিতে আমি তো করতে পারবো না। যদি আমি একজন, এতজনের মধ্যে আমি একজন তো আপনি কোনোদিন আমার কথা জিজ্ঞেস করলেন যে আমার তো জবাব দিতে কোনো কথা দেখে জিজ্ঞেস করলেন না। একটা জিজ্ঞেস করছেন, এটা আমি উত্তর দিলাম আপনাকে। এটা ওপেন, এটা 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 শুধু শুনলাম আর বললাম তো কথা না, এটা না বলে এটা ওপেন। আপনারা যারা যারা আরো তথ্য নিতে চান, নতুন তথ্য নিয়ে দেখেন, এবং কতগুলো ইমপ্র্যাকটিক্যাল কথা বুঝতে হবে যে কি কাকে কি বলার আছে। আর আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শকদের ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, আমি যা জানি ভাই তাই বলি। আমার জানার বাইরে আমি কোনো কথা বলতে চাই না, বলি না, কারণ আমি একমাত্র কথা বলছি এখানে। আর আমার অর্ধেকভাবে নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হয়। তো আমি জানি হয়তো আমার কথাবার্তা অনেকে স্যাটিসফাইড হন নাই, বাট আই এম সরি, দ্যাট ইজ হোয়াট আই এম।